এই খুলে দাও তো মুখ দেখা যায় না এটা খুলে দাও ধরা লাগলেন একজন না কখনো লোক ডাকেন বছরের আকাঙ্ক্ষিত ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের প্রাণপ্রিয় সন্তান কিংবদন্তি ছাত্র নেতা দলীয় ষড়যন্ত্রের শিকার দাসুরিয়া সম্ভ্রান্ত পরিবারের নাতি জনাব জফিমন্ত্রী মলিথা সাহেবের নাতি শরীফুল ইসলাম তুহিন সাহেব আজ আমাদের সামনে উপস্থিত, যার সম্বর্ধনার জন্য, যার মুক্তির জন্য আমাদের নেতা ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের প্রাণ পুরুষ জাতীয়তাবাদী দলের রক্ষক জেলা কমিটির বারবার আহ্বায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পরিবার, ম্যাডাম খালেদা জিয়ার পরিবার, তারেক রহমান সাহেবের পরিবার রক্ষার জন্য প্রতিনিয়ত যিনি টক শোতে আপনাদের সামনেই বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছেন, জাতীয়তাবাদী দল এবং এই দলের প্রতিষ্ঠাতা পুরুষ এবং তার পরিবার সহ আমরা যারা জাতীয়তাবাদী দলের সৈনিক তার মধ্যে শরীফুল ইসলাম তুহিন নিজের সন্তানের ন্যায় তাকে উদ্ধার করে আজ আপনাদের সামনে উপস্থাপন করছেন। গত কয়েকটা দিন তার এই সম্বর্ধনা আমার মনে হলো হাবিবুর রহমান হাবিবের এই দিনটা মনে হয় তার জীবনের সবচেয়ে বড় চাওয়ার দিন, পাওয়ার দিন। আপনারা ঈশ্বরদীবাসী, আটঘরিয়াবাসী, পাবনা জেলার নেতৃবৃন্দ হাবিবুর রহমান হাবিবের সেই চাওয়া এবং পাওয়াটাকে পূরণ করেছেন বলে আমি মনে করি, যার সাথে সমৃদ্ধ হয়েছে
আপনাদের আকাঙ্ক্ষিত, দাসুরিয়ার আকাঙ্ক্ষিত, ছাত্র দলের আকাঙ্ক্ষিত আগামী দিনের ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ন্যায় নিষ্ঠা, সাধারণ মানুষের কল্যাণের জন্য যে মুক্তি, উনি আমাদের সামনে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার শারীরিক অক্ষমতার কারণে গত কয়েকদিন যাবৎ মিছিল করেছি, পায়ে হেঁটেছি, ছোটখাটো আকারে বক্তৃতা বিবৃতি দিয়েছি। গতকালকে যাব নেতা ঈশ্বরদীতে পদমিছিল করছে শোনার পর আমি স্যার আজমল হোসেন সুজন সাহেব, আপনাদের সদস্য সচিব জাতীয়তাবাদী দলের এবং শাহপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জনাব রমজান সাহেবের ওখান থেকে বের হব। ইন্টিমেন্টে আমি অসুস্থ হয়ে যাই, আমি এখনো সুস্থ না। তারপরেও এই সংবাদ শোনার পর যেহেতু আমার ইচ্ছা ছিল কালকে উপস্থিত থাকব, এই সংবাদ শোনার পর নেতা আমাকে বলার সাথে সাথে আমি পাবনার থেকে এসেই আপনাদের এই সমাবেশে সামিল হতে পারে নিজেকে ধন্য মনে করতেছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি আজকের এই দিনটাকে আমার উপস্থিত হওয়ার জন্য তোমার কাছে আমি বড় কৃতজ্ঞ। আজকে কথা বলবেন আমাদের নেতা হাবিবুর রহমান হাবিব সাহেব, আজকে কথা বলবেন আমাদের আকাঙ্ক্ষিত সম্পদ, আগামী দিনে ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের পাশে দাঁড়িয়ে থাকে সর্বরকম সাহায্য সহযোগিতা করে এই দলকে আগিয়ে নিবেন যিনি শরীফুল ইসলাম তুহিন সাহেব। তার আমরা দোয়া করি আল্লাহ যেন শরীফুল ইসলাম তুহিনের, কালকে আমি ভিডিও শুনেছি, মায়ের কাছে অঙ্গীকার করেছেন, এরকম সন্তান খুব কম পাওয়া যায়। মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, পরিবার পরিজন হারিয়েছেন, তারপরেও আপনাদেরকে নিজের পরিবার পরিজন মনে করে এই পরিবার পরিজনকে রক্ষা করার জন্য উনি কাল অঙ্গীকার করছেন, উনি সত্যের পথে থাকবেন। আজ আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু কামনা করি, তার দীর্ঘায়ু দেন। পাশাপাশি এই ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষ নানাভাবে আমরা লাঞ্ছিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি দলের কাছে মুষ্টিমেয় কিছু লোকের মাধ্যমে। এর থেকেও যেন আল্লাহ পাক আমাদের রেহাই দেয়, আল্লাহ যেন সেই শক্তিটা তার মধ্যে দেন। আমরা সত্যের পথে থাকব, ন্যায়ের পথে থাকব, অন্যায়কে পরিহার করব। আমাদের নেতা হাবিবুর রহমান হাবিব সাহেব প্রতিনিয়ত একটা কথা বারবার বলছেন, তারপরেও আমরা কেন আমাদেরকে সেই পথে নিচ্ছি না। আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রতিনিয়ত বলছেন যিনি বিএনপি করবেন তিনি যেন সৎ হন, যিনি বিএনপি করবেন তিনি যেন বিএনপির গায়ে কালি লাগে এরকম কোনো কাজটি না করেন। কিন্তু আমরা কি তাই রক্ষা করতে পারছি না। তাই আজকে আমরা এখানে অঙ্গীকার করব আগামী দিনে ঈশ্বরদীতে কোনো অন্যায় যেন বিএনপির দ্বারা না হয়, কোনো অন্যায় যেন ছাত্র দলের দ্বারা না হয়, কোনো অন্যায় যেন যুব দলের দ্বারা না হয়, কোনো অন্যায় যেন কৃষক দলের মধ্যে দিয়ে না আসে। এই আশা পোষণ করি যে আগামী দিন আমরা সুন্দর ঈশ্বরদী চাই, সুন্দর জাতীয় দল চাই, সুন্দর পরিবেশ চাই, যা দেখে মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হয়ে একমাত্র দল, যে দল শুরু এবং সেই দলই শেষ হবে। ম্যাডাম খালেদা জিয়া বলছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই কথাটার যে কত আবিধানিক অর্থ রয়েছে আমরা যদি সত্যিকার অর্থে বুঝতে পারতাম তাহলে আজ আমাদের এই দশা হতো না। আজ আমার কথা এখানে শেষ। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি এই দল ন্যায় এবং নিষ্ঠার সাথে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে, শরীফুল ইসলাম তুহিনের নেতৃত্বে, আমাদের নেতৃত্বে সবাই সম্মিলিতভাবে আগামী দিন একটা সুন্দর দল উপহার দেব, এই আশা পোষণ করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক,
ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা হাবিবুর রহমান হাবিব সাহেব জিন্দাবাদ, সবাই তুহিন সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে কথা বলছেন আপনাদের আকাঙ্ক্ষিত ধন জনাব শরীফুল ইসলাম তুহিন সাহেব। জনাব শরীফুল ইসলাম তুহিন সাহেব। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ঈশ্বরদী সংগ্রামী বন্ধুগণ এবং ঈশ্বরদী এই থানা বিএনপির নেতৃত্বে আজকে আমরা এই জায়গাতে একত্রিত হয়েছি জনাব হাবিবুর রহমান হাবিবের বাসভবনে। আমরা এখানে একত্রিত হয়েছি আজকে আপনাদের সবার সঙ্গে আজকে 24টা বছর পরে এই হাবিবুর রহমান হাবিবের বাড়িতে আমি এখানে আসছি। এখানে আগে অনেকবার আসছি, কিন্তু 24 বছরের ভিতরে আসা হয় নাই। তাই আজকে এই সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা রাজনীতিতে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকগুলো সব এক জায়গায় হয়েছি। আমরা এখানে নেতা কর্মীরা এক জায়গায় রয়েছি। আমাদের নেতা হাবিবুর রহমান হাবিব জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্র কমিটির সে চেয়ারপারসন উপদেষ্টা, তার বাসভবনে আমরা তারেক জিয়ার নির্দেশে হাবিবুর রহমান হাবিবের বাড়িতে আমরা সব একত্রিত হয়েছি। এখানে আমরা বিএনপির নেতৃবৃন্দ আছি, এখানে আমরা ছাত্র দলের নেতৃবৃন্দ আছি, এখানে আমরা যুব দলের নেতৃবৃন্দ আছি, এখানে আমরা কৃষক দলের নেতৃবৃন্দ আছি, এখানে আমরা স্বেচ্ছাসেবী দলের নেতৃবৃন্দ আছি, এখানে আমরা মহিলা দলের নেতৃবৃন্দ আছি। আমরা কিন্তু দলের কর্মী, আমরা দলের কাছে কমিটমেন্ট, আমরা কর্মী, আমরা নেতা। তাহলে আজকে দীর্ঘ 15টা বছর 17টা বছর এই দলের নেতৃবৃন্দ আমরা কোথায় কোভাবে জীবন যাপন করছি আমরা সবাই কিন্তু জানি। সবার ভিতরেই কিন্তু আমাদের এই উপলব্ধিটুকু আছে। তাই বাস্তবতার জন্য আজকে যদি আমরা লক্ষ্যে পৌঁছাতে না পারি তাহলে আমাদের এই উপলব্ধিটা কিন্তু একদম ম্লান হয়ে যাবে। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, সামনের দিনটা এখনো আমাদের অনেক প্রতিযোগিতা আছে। সামনের দিনে আমাদের অনেক রকম নকশা চলতেছে, অনেক নীল নকশা চলতেছে। সেই নীল নকশার দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনাদের উপরে তারেক জিয়া এবং দল অনেক কিছু নির্ভর করতেছে, তার সুনাম, তার দৌড়নাম। এই ঈশ্বরদীর মাটি পাবনা 5টা আসলে চাইতে সবচেয়ে বড় দুর্গ। আমরা 91 সালে এমপি হয়েছি, তারপর কিন্তু আমরা হতে পারি নাই। কিসের জন্য পারি নাই? আমাদের ভিতর বিভিন্ন কুচক্রী মহলগুলা এই জায়গাতে অবস্থান করতেছিল, যারা এখন হঠাৎ করে আবার বিরাজমান হয়েছে, যাদের নেতৃত্বে হঠাৎ করে ধানের শীষের এগেনিস্টে তারা অবস্থান নিয়েছে যে হাবিবুর রহমান হাবিব যদি নমিনেশন পায় তুমি কিন্তু তার পক্ষে যেতে পারবে না। এই ডায়লগটা আপনাদের বুঝতে হবে। কেন বুঝতে? সে ডিফারেন্সটা করতেছে কিসের জন্য? সে তো ধানের শীষের ডিফারেন্স করতে পারে না। হ্যাঁ, সে ডিফারেন্সটা কিন্তু করে দিচ্ছে এক শ্রেণীর লোকগুলা, যারা আমাদের এই ঈশ্বরদীর বিভিন্ন জায়গাতে তারা বিরাজমান, বিভিন্ন গোত্রের ভিতরে বিরাজমান। তাই আজকে নেতৃবৃন্দের কাছে একটা বজ্র কণ্ঠে বলতেছি যে আমরা সামনের দিনে যত বাধা বিপত্তি আসুক, যত ন্যায় অন্যায় অত্যাচার আসুক, আমরা যদি সব একত্রিত এক জায়গায় থাকে, এই ঈশ্বরদীর মাটিতে আমরা সংখ্যা গরিষ্ঠ সংখ্যালঘুরা কখনো চান্স পাবে না। কারণ আজকে দলের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি জায়গাতে যে আমরা একত্রিত হতে এক জায়গায় হয়েছি, সাংগঠনিকভাবে আমরা যে শক্তিশালী হয়েছি, সেটা যদি আমরা রক্ষা করতে পারি আমাদের ঈশ্বরদীর মাটিতে কেউ আসতে পারবে না। এটাই বাস্তবতা। কারণ দল আজকে সুসংগঠিত চায়। তারেক জিয়া ওই দীর্ঘ হাজার হাজার কিলোমিটার ফাঁকের থেকে দলকে সুসংগঠিত চায়। তার একটি কথাই, আমি দলকে ভিতরে যে বিশৃঙ্খলকারী তাকে আমি প্রশ্রয় দিতে পারি না। এটা তার বার্তা একাধিকবার যারা টিভিতে দেখেন, যারা তার ভাষণটা বোঝেন, সেই ভাষণটা দেখলে তারা বুঝতে পারবে। তাই আজকে আমরা দীর্ঘ
আজকে 17টা বছর 18টা বছর পরে আমরা যত সুন্দরভাবে জীবন যাপন করার সুযোগ পাইছি, সেই সুযোগটাকে আমরা নষ্ট করে দেব? সামনের দিনে আমরা কি চাবো ওই ফ্যাসিস্ট সরকারের মতো আমার দলের কোনো নেতা এইভাবে তার পদার্পণ হোক? এটাকে চাবো না। যদি না চাই তাহলে যারা এই পথে আছে তারা হারিয়ে যাবে, যারা চাচ্ছে। আর যারা তারেক জিয়ার পক্ষে আছে এবং তারেক জিয়ার নীতি আদর্শকে লালন করেন, তারা কিন্তু জানে যে তারেক জিয়াকে আমরা কখনো আমরা এই বাংলাদেশের ফ্যাসিস্টবাদীর মতো হতে দেব না। তাই আমরা সবাই এক জায়গাতে একটু কণ্ঠে এক জায়গায় বসি যে আজকে হাবিবুর রহমান হাবিবকে কিন্তু দল নমিনেশন আনুষ্ঠানিকভাবে দিয়ে দেয়, কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছে। কারণ দিছে যে আপনারা 6টা মাস আগের থেকে আপনাদের প্রত্যেকটা জায়গাতে আপনারা ঠিক করে নেন এই লোকটা নির্বাচন আপনাদের করতে হবে বলে কিন্তু এতদিন আগে পাবনা জেলায় কিসের চলে দিচ্ছে এই কারণে যে কোথায় আবার নমিনেশন বোর্ড, নমিনেশন সিস্টেম এগুলো তো অনেক পরে, কেন আগে দিচ্ছে যে আমাদের দলের ভিতরে আমাদের নেত্রীর ভিতরে কে কোন পথে যাচ্ছে সেই পথটা দেখার জন্য সে এটা এই ভাষাটা বুঝতে হবে। এই জন্যই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আমরা এত কষ্ট এত দেখেন সবাই রয়েছি, কেউ আমার মনে হয় না যে কেউ জেল জুলুমের থেকে বাদ গেছে, কেউ কেস কাভার থেকে বাদ গেছে। এত মানুষ এত কেস কাছের এত অত্যাচার এত নির্যাতনের পরে এই দলকে আমরা ধরে রাখছে, কিসের জন্য ধরে রাখছে? আমাদের তো একটা আশা, একটা উদ্দেশ্য, আমাদের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎটাকে তারেক জিয়া নির্ধারণ করবে। আমরা তারেককে অফার দেবো। বাংলাদেশের আজ 15টা বছর সে জানে আমার নেতাকর্মীরা কত কষ্টে আছে, আমার নেতাকর্মীরা কত নির্যাতিত আছে, তাদের অভাব, তাদের সমস্যা, যারা বেকার কি নাই, তার সব নলেজে আছে, তার সব খতিয়ান আছে। বাংলাদেশের এমন কোনো কন্যাই না যে আমরা এমনই একটা নেতা পাইছি যে একটা ইউনিয়ন বিএনপি নেতার কাছে সে নাম ধরে ডাক দেয়, কথা বলে, সে বাংলাদেশের কোন নেতা আছে। এই জন্য আজকে আপনাদের কাছে সবাই করজোড়ে অনুরোধ, আপনাদের কাছে বিনত নিবেদন, সামনের দিনটা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জ। আপনাদের ঐক্যবদ্ধ থাকেন, হয়তো ছোট ছোট কিছু সমস্যা থাকতে পারে, সেই সমস্যাতে বড় করা যাবে না। এক ভাই আরেক ভাই আমাদের থাকতে পারে, সেটাকে আপনারা বসে একটা থেকে সমাধান করার চেষ্টা করেন, তাহলেই দেখবেন এই দলের ভিতর ভেদাভেদ সবকিছু নষ্ট হয়ে যাবে। আমি আমার জায়গা থেকে যদি একটু 19-20 করি তাহলে আমার ভাইটা একটা কিন্তু স্যাক্রিফাইস পাবে, এটা আমার দলেরই স্যাক্রিফাইস। এই জন্য সবাই মিলে কিভাবে সংগঠনের কাকে চাঙ্গা করা যায় এবং ধানের শীষের প্রতীককে হাবিবুর রহমান হাবিবকে আমরা যদি নির্বাচিত করে এমপি বানায়, যেটা আমাদের স্বপ্ন সেই 2001 সাল থেকে না তারও আগের থেকে, সেই স্বপ্নটা এখন আমরা বাস্তবায়ন করছি, বাস্তবায়ন করার পক্ষে আছি, লক্ষ্যে আছি। বিদায় আজকে বিভিন্ন বাধা, সেই বাধাটা আমরা ইনশাল্লাহ অতিক্রম করব। সবাই ভালো থাকেন। আমরা আজকে আপনাদের সাথে আবার নতুন করে পথ চলা শুরু করলাম, সাংগঠনিকভাবে পথ চলা শুরু করলাম। হয়তো স্বাভাবিক কিছু আমার বিষয় আছে, যেমন আমি এতদিন জেলখানে ছিলাম, বিভিন্ন শারীরিক মানসিকভাবে একটু বিপর্যয় আছে, একটু মানসিক রিল্যাক্স হয়তো কিছুদিন আপনাদের সময় নেব, এটা আমাকে দিতে হবে, আমার শারীরিক মানসিকের জন্য একটু দিতে হবে। এই জন্য আজকে আপনাদের কাছে আসছি এবং একটু সময় দেন, হয়তো বেশি দিন না, আমি একটু নিজের শারীরিক মানসিক ঠিক করে এই মাঠে হাইবুল আমি ঢাকায় থাকবে, এখানে আমরা নেতা করবি এক জায়গা থেকে আমরা করবো। এখানে আমাদের সব তরুণ ভাইরা আছে, তরুণ নেতৃবৃন্দ আছে, সবাই আছে, সবাই আমরা এক জায়গায় বসে কিভাবে সংগঠন করা যায়, কিভাবে সাংগঠনিক ইয়ে করা যায়, সেটা আমরা ডিসিশন নিয়ে সে ওখান থেকে আমাদের গাইডলাইন দেবে। সে আমাদের অভিভাবক, সে বসেছিল আমাদেরকে দেবে, আমরা তাকে কেন মাঠে নামাবো? মাঠে এটাই আমাদের কাছে অনুরোধ। আপনারা সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করেন, দলের জন্য দোয়া করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আপনারা মঙ্গল কামনা করেন, শহীদ জিয়ার জন্য দোয়া করেন, খালেদের জন্য দোয়া করেন, তারেক জিয়ার আসার জন্য আপনারা অপেক্ষা করেন। তরুণ প্রজন্ম নেতা আসবে, বাংলাদেশে আসার পরে সে কি বলে তারপর দেখেন। আমার বিশ্বাস বাংলাদেশের তারেক জিয়া একটা নতুন ভাবে জাগ্রত একটা নেতা হবে, সব বিশ্বের বাসীর কাছে একটা নেতা হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব এবার বক্তব্য দেবেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অত্যন্ত প্রিয় সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা,
চারশোড়ি ইউনিয়নের 2 বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব গতকাল আমাদের মাঝে ফিরে এসেছেন। মহান আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক সুস্থভাবে সুন্দরভাবে আমরা তাকে সুযোগ নিয়ে গণসম্বর্ধনা দিতে পেরেছি। এত বারবার বৃষ্টি এসেছে, তারপরে হাজার হাজার মোটরসাইকেল, শত শত গাড়ি, হাজার হাজার মানুষ, আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়। বড় কোনো মোটরসাইকেল র্যালি থাকলে সেখানে অ্যাক্সিডেন্ট হয়, অনেক হতাহত হয়। এই বৃষ্টির মধ্যেও আল্লাহ পাকের রহম ছিল বলে কালকে আমরা নির্বিঘ্নে আমাদের কর্মসূচি শেষ করতে পেরেছি। আমার এই বাড়িতে 24 বছর আগে এসেছিল, আমার এখানে থাকতো। আমি যখন বাইরে থাকতাম তখন এখানে থাকতো ম্যাক্সিমাম সময়। আর 24 বছর পর সে আমার বাড়িতে এসেছে। আপনারা তার সাথে যারা এসেছেন তাদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছে। এখানে সাংবাদিক ভাইরা আছেন, কালকে খুব সুন্দরভাবে আপনারা কালকে নিউজটি সারা টিভির কাছে আপনারা তুলে ধরেছেন। ইলেকট্রনিক্স মিডিয়াতে লাইভ হয়েছে এবং বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন জনের আইডি এবং ফেসবুকে তাকে লাইভ প্রচারিত হয়েছে। এবং আমাদের আটঘরিয়ার একটা সন্তান থাকে মালয়েশিয়া, নাম আর কে সবুজ। ও কালকে আমাদের মিডিয়া সেল থেকে শুরু করে, মিডিয়া সেল আমার সাথে প্রাথমিক কথা বলেছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে একটা কলম লেখার কারণে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষক লেখার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। সেই প্রফেসর মুর্শেদ তিনিও মিডিয়া সেলকে বলে দিয়েছিলেন। আর কি সবুজ মালয়েশিয়া থেকে সমস্ত আমাদের যে মিডিয়াতে যারা কাজ করেন তাদেরকে বলে দিয়েছেন যে কারণ সারা বিশ্বে কালকে এই সম্বোধন অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে। সেজন্য প্রচার দলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো যে কালকে যারা গিয়েছিলেন তাদের বৃষ্টি হার মানাতে পারেনি। কিছু কিছু মানুষ বৃষ্টির কারণে চলে এসেছেন। আর সব মানুষগুলো দাফিয়া থেকে যে দোকান কৃষ্ণদী শহরে পা ফেলার জায়গা থাকতো না। সব মিলে সুন্দর সার্থক একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। এই জন্য মন আল্লাহ পাকের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছে। আজকে একটি কথা, এই যে কথা বলবেন না, যারা কথা বলবেন তারা চলে যান এখান থেকে, যান এখান থেকে চলে যান। এক কথা বারবার কেন বলে? আপনাদের কাছে এটুকু বলতে চাই, যেখানে সারা এলাকার মানুষ খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, সেখানে কিছু কিছু মানুষ আজকে নানানভাবে ফেসবুকে বিভিন্ন আইডিতে তারা নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা বলার চেষ্টা করছে, বলে যাচ্ছে। শহীদের মুক্তির আগে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, আর না পারে এতে কথা। তার তহিনকে যারা ষড়যন্ত্র করে ওই মামলায় সাজা দিয়েছিল, সাজা দেওয়ানোর ব্যবস্থা করেছিল, তারা গত কিছুদিন আগে নিশ্চিত হয়েছিল, যখন 56 জনের তালিকা বের হলো যে তহিন আর বের হবে না, তখনই সেই ষড়যন্ত্রকে লাভ দিয়ে এক জায়গায় করলো, এক জায়গা হয়ে আমার বিরুদ্ধে তারা বক্তব্য দেওয়া শুরু করলো বিভিন্ন ভাষায়। আমি সেগুলো বলতে চাই না, তবে এইটুকু বলতে চাই, আপনাদের জানা উচিত। তারা বলছে তহিনে যখন সাজা হয়েছিল তখন বিএনপি ক্ষমতায় ছিল। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু নেতা ছিল কারা? তখন নেতা ছিল কারা? নেতা ছিল যারা 18 সালে ধানের শীষ পুড়িয়েছে, যারা আবারও ষড়যন্ত্র করছে, সেরকম আমাদের নেতা ছিলেন পাবনা জেলা বিএনপির সভাপতি। এবং এখন হঠাৎ করে মঞ্চে দেখি যে হাজির হয়েছে পীর সাহেবের মতো, উনি সেদিন ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি। 18 সালে তার বাড়িতে আধা ঘন্টার বেশি অপেক্ষা করেছে, চলেন আসলে স্কুল মাঠে, ওখানে সবাই অপেক্ষা করছে, আপনি চলেন যা ওখানে কথা বলেন, আপনি যেহেতু সভাপতি। উনি কোনো কিছুতেই উনি রাজি হলেন না। কত বলার পর তারা বলছেন, ওনার এক নেতার নাম বললেন যে উনি বললে তারপরে তো উনি থাকবেন তখন অন্য জায়গায়। তারপর কি হয়েছে আপনারা জানেন, তারাই নতুন করে আবার ষড়যন্ত্র করছে।
ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও ষড়যন্ত্রকারীদের কালো হাত। যে সেখানে আজকে তারা তৈনের সেই সাজাটা বিএনপির আমলে হয়েছিল বলে আজকে তারা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের একটা জিনিস জানা দরকার যে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গিয়ে আমি যখন বললাম যে ভাই এই ধরনের একটা ঘটনা আমার যুব দলের সাধারণ সম্পাদক এর একটা ষড়যন্ত্রমূলক মামলায় ওখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তুহিন তখন তার কার্যালয়ে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান ছিল, সেখানে ছিল। তার আগে আমি জানি আমার এখানে তো থাকতো একজন তুহিন আমাকে আমার ওখানে একটা গোল ঘর ছিল পুকুরের পাড়ে, তার পুকুর ছিল মাঠের মধ্যে, তখন পুকুর ছিল না। আমাকে হঠাৎ করে ডেকে নিয়ে গেল, নিয়ে আমার 2 পা জড়িয়ে ধরে হাওমাকে কান্না শুরু করলো। আর তুমি কাঁদছো কেন? তো বললো আপনারা কি আমাকে বাঁচিয়ে রাখতে চান না, আমি বেঁচে থেকে আপনি চান না? তাহলে কেন, কি হয়েছে? যে হত্যাকাণ্ডকে সামনে নিয়ে কেন্দ্র করে যেটা সাজা হয়েছিল, আমি সাক্ষী দিচ্ছি 2 বার তাকে মারার জন্য অ্যাটেম্প নিয়েছিল। তুহিন আমাকে অনেক কথা বলেছিল, আমি তুহিনকে শান্ত করতে পেরেছিলাম। এই যেদিন ঘটনা, তুহিনকে মারার জন্য একটা টিম নিয়ে আসছিল ঢাকা থেকে, এইরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে ঘটনাটা সংঘটিত হয়েছিল। এই জন্য তুহিনকে দায়ী করে তাকে সাজা দেওয়া হলো। আমি হাত ধরে বলেছিলাম, ভাই খামাখা এর বিরুদ্ধে অভিযোগটা না রেখে ওকে বাঁচার সুযোগ করে দেন। সেটা দেয়নি, নিষ্ঠুর আচরণ করেছিলাম, 2 হাত জড়িয়ে ধরেছিলাম। আজকে তারা এই সমস্ত কথা বলার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই ঘটনা যখন আমি দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যখন বললাম, উনি বললেন ঠিক আছে আপনি মহমুদুর আহমেদের কাছে যান। মহমুদুর আহমেদ তখন আইনমন্ত্রী। আমি গেলাম, আমার সঙ্গে সেদিন শিবর বিশ্বাস ছিলেন। তো মহমুদুর আহমেদকে বললাম যে এরকম একটা রায়, এটা কিছু করা যায় কিনা। উনি বললেন একদিন আগে এসেছে, রায়তে লেখা হয়ে গেছে। এই রায় লেখার পেছনে, সাক্ষী দেওয়ার পিছনে এই ষড়যন্ত্রকারীরা সেদিন সচেষ্ট ছিল, জিপে করে নিয়ে গিয়ে সাক্ষী দেওয়া হয়েছে। আজকে কথা বললে আমি বলছি এই কারণে, বিভ্রান্তমূলক যেহেতু বক্তব্য আসছে। আমি সেদিন শালিকের ভাইকে ওখানে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছিলাম। তারপর আরো অনেক কিছু যেটা হয়ে গেছে, এটা নিয়ে একে যাওয়া এটা সমাধানে আসার জন্য শালিকের স্ত্রী রাজি হয়েছিল, কারণ উনি আমার আত্মীয় হন, আর ভাস্তিয়া সম্পর্কে। সেদিন এই ষড়যন্ত্রকারীরা জোর করে তুহিনকে এই সাজাটা দিয়েছিল। তুহিন সহ হান্নান, বাচ্চু, আমি, এদেরকে হান্নানের ভাইও মারা গেছে, হয়েছিল, আইনুল ছিল। সেই ষড়যন্ত্রকারীরা আবারও চেষ্টা করেছিল তুহিন যেন কোনোভাবে বেরোতে না পারে। সেজন্য তারা, আমি যখন সচিবালয়ে যাই, বাপ্পি যখন প্রতিদিন আমাকে ডেকে নিয়ে যায়, আমি প্রেস ক্লাবে বক্তব্য দিয়েই চলে যাই সচিবালয়, ওখানেই থাকি, ওখানেই খাই, সন্ধ্যা গড়িয়ে যায়। একটাই এছাড়া যে কোনোভাবে হোক আল্লাহ রহমতে তুহিনকে বের করবো। আমরা হাইকোর্টে বহু চেষ্টা করেছিলাম, তার জন্য বহু দিন আমাকে ভোরে যেতে হয়েছে। বাপ্পিতে আরো প্রয়োজন, 16 কতবার গিয়েছে, সেখানে হিসাব নেই। আমরা চেষ্টা করছি বের করার, আর ষড়যন্ত্র করার চেষ্টা করছে আটকানো। কিন্তু মহান আল্লাহ পাক যা চান তাই তো হবে, ষড়যন্ত্র আটকাতে পারে। এখনো আবার নানান ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এখন তুহিন বের হয়েছে, ওই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে তুহিনের বিরুদ্ধে একটা অবদার চেষ্টা করে। তুহিন বের হয়েছে, দেখো আবার শুরু হয়েছে। সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। সেজন্য যেহেতু আমাদের রাস্তা খুব পরিষ্কার, দলের পক্ষ থেকে নির্বাচন করার জন্য বলে দিয়েছেন। আমিও জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমার কাছে উনি 4টি আসনের কথা বলেছেন, আমারটি সহ। এখনো আপনি 1 বাকি আছে, যেহেতু উনি আমাকে বলেননি। সেজন্য আমি এখনো ওই আসনের প্রার্থীকে বলতে পারিনি। ওখানে সম্মেলন ছিল একটু পৌরসভার, সেই সম্মেলন স্থগিত করেছি, কারণ যিনি নির্বাচন করবেন তার সাথে একটু আলাপ আলোচনা করেই
আমাকে এখন কমিটি দিতে হবে। অথচ আজকে আমি অন্যদেরকে বলে দিচ্ছি কারা কোথায় নির্বাচন করবেন, দলের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, অথচ তারা আমাকে এখানেই তারা নানান ধরনের এখনো বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করতে পারে না এই অবস্থা। যাই হোক, এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকবে, তাতে কিছু আসে যায় না। তবে আমি আজকে একটি কথা সাংবাদিক ভাইদের সামনে স্পষ্ট করে বলতে চাচ্ছি, সেটি হল এই 5 তারিখের পর 5ই আগস্ট থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা অঘটনের সাথে এই যে অনেক নেতাকর্মী জড়িয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। আমাদের ঈশ্বরদীতেও ব্যবস্থা নিয়েছে, একজনকে বহিষ্কার করেছে। এখন সে বহিষ্কৃতরা আবার নতুন করে মাঠে নেমে তারা প্রোগ্রাম করা শুরু করেছে, তাহলে আবার বহিষ্কার হবে বলা আছে, দলের পক্ষে বলা হয়েছে। আর বহিষ্কৃতের সাথে করে যিনি যাবেন তাহলে তিনিও তো একই কায়দা করবেন নাকি? এখন তা আমি বলি, যে সমস্ত পাকা পথে ষড়যন্ত্রের কাছে না গিয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, যারা ধানের শীষ পুড়িয়েছে সবাই জানে কারা পুড়িয়েছে, এবং তারা কোনোদিনও নির্বাচন করেনি, 7-8টা নির্বাচন কিন্তু তারা করেনি। কখনো নিজেই বিদ্রোহী হয়েছে, কখনো ইলেকশন করেনি। আমার তখন 18 সালে 20 সালে নির্বাচন করেনি, নয় ইলেকশন করলো, সে ইলেকশনও করেনি। সর্বশেষ মেয়র মোহাম্মদ বাবলু এর আগে যে ইলেকশন করেছিল সেখানেও করেনি। তারা নির্বাচন তো করেনি না কোনো সময়, দলের পক্ষ থেকেই তো নির্বাচন, তাকেই মনোনয়ন দেওয়া হয়, তারা তাকে পছন্দ করে না, নির্বাচন করে না। এর আগে তারা নৌকাতে উঠলে তো অনেক সময় নদী পার হয়, বিপদকালীন সময় নৌকা কাজেও লাগে, সেই নৌকায় তারা উঠেছিল এবং নৌকা তাদেরকে যথেষ্ট বহন করেছে। যে কারণে এই লোকগুলি, বলেন তো আপনি, এত বড় নেতা ছিলেন, এই বিগত আওয়ামী সরকারের একটি মামলা হয়েছে? একটি মামলা হয়েছে? সেই সমস্ত নেতারা যখন মঞ্চে এসে বড় বড় কথা বলে তখন শুনতে কেমন লাগে বলেন? আমি 5 বছরের উপরে আমি পাবনা জেলা বিএনপি দায়িত্ব পালন করছি। এই যে আপনারা সামনে যারা বসে আছেন, কতদিন আপনারা গিয়েছেন পাবনা বলেন তো? কতদিন গিয়েছেন? দিনের পর দিন গিয়েছেন, নিজের পকেটে টাকা খরচ করে গিয়েছেন, এইভাবে আপনারা মিছিল করেছেন, ছবি আছে আপনাদের। আজকে 5 তারিখের পরে যারা ঈশ্বরদীর এই সমস্ত অর্থনৈতিক যে জায়গাগুলি আছে, বালু মহল থেকে শুরু করে এবং এই সমস্ত মিল ফ্যাক্টরি সব কারা দখল করছে, যাদের মিছিলের কোনো ছবি নেই। নিজেরা তো একটা মিছিল করে ছবি আছে, কিন্তু জাতীয় প্রোগ্রামে তাদের কোনো ছবি কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজকে তারা সব দখল করে বসে আছে। আর জেলখানা থেকে যারা বেরিয়ে এসেছে এরাও রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এদের দিকেও তাকায় না, এদের দিকেও তাকায় না যে এতদিন জেলে ছিল এটা কি অবস্থায় আছে। তা আমি আজকে সাংবাদিক ভাইদের বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান এখন বলেছেন, তারেক রহমানের কথা বাস্তবায়ন করতে গেলে আমাকে যত অসুবিধা করতে হোক না কেন আমি পরোয়া করি না। জনগণের উপরে কোনো অত্যাচার নির্যাতন করা যাবে না, কোন রকম দখলবাজি চাঁদাবাজি করা যাবে না। তাই আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, একটা তালিকা তৈরি করুন। এই যে 11 মাসে পাকশি ইপিজেডে যে কোম্পানিগুলি ফ্যাক্টরিগুলি আছে, সেই ফ্যাক্টরিগুলি থেকে কে কারা সেখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে, স্ক্র্যাপ নিয়েছে, এটা নিয়েছে, সেটা নিয়েছে, কারা তালিকা কয়জন? তালিকা করলে এক 2ও পাওয়া যাবে না, 3ও পাওয়া যাবে না। এই যে তারা করেছে, তারপরে আরো যে জায়গাগুলি আছে, এই যেখানে আপনাদের পান কোম্পানি, এটি বৈধভাবেই করা যায়, সেখানে কে কারা? ওই তারাই। হাট বাজার কারা? তারাই। সব মানুষ আন্দোলন করলো, রাস্তায় গেল, মিছিল করলো, দুঃসময় মিছিল করলো, তারা সব বাদ। আর যারা মিছিল করলো না তারাই সবকিছু ভোগ করবে এবং জনগণের করবে, এটা হবে না। আমি আজকে স্পষ্ট হয়ে আরো বলতে চাই, যে অনেকে আছে আমাকে প্রশ্ন করে, এই যে আওয়ামী লীগের যে মন্ত্রীর বাড়ি, যে মন্ত্রী এত দুর্নীতি করেছে, তার বাড়িকে ভাড়া দিয়েছে, কারা ভাড়া দিয়েছে সেটা খুঁজে বার করতে হবে। তারাই ভাড়া দিয়েছে, বড় বড় কথা বলে, লম্বা লম্বা কথা বলে, তারা পাহারা দেবে এই কারণেই দীর্ঘ 15.5 বছরের মধ্যে একদিনও তাদের দিকে একটা
গোলাপ ফুল মারলে ছুরি মারলে তো কাঁটা লাগতে পারে, গাঁদা ফুলে নিক্ষেপ করেনি, দেখাতে পারবে? দেখাতে পারবে না। তারাও আওয়ামী লীগের কোন লোকের গায়ে আঘাত করেছে এ প্রমাণকে দেখাতে পারবে না। যত লোককে মেরেছে সব বিএনপির লোককে, বিপ্লবকে একদম ধরে নিজে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছে। আমাদের রুহুলকে কয়েকবার মেরেছে, তার মধ্যে জিন্নাত আইস তাকে মেরেছে, সবচেয়ে নয়নকে মেরেছে, ফুলচাঁদকে মেরেছে, আমার একে মেরেছে, টনিকে তো মেরে তো লজ্জা নাই, ওকে মেরে যেভাবে ওকে মারছে বই সামনে নিয়ে গেছে, আবার ঘুরে দিকে সেখানে যায় সাংবাদিক সম্মেলন করে। লজ্জাবিহীন কিছু লোক আছে এত বড় নেতা হয়ে, এরকম অনেক ঘটনা আছে। এবং এবং তারা এখনো এগুলি করেই যাচ্ছে। সবচেয়ে কঠিন যে কথাটা আমি বলতে চাই, এর চেয়ে অবিচার হয় না। করোনাকালীন সময়ে আমি বিএনপি কোনো কিছুই করে না, শুধু পোস্টার দেয়, বক্তৃতা করে, লিফলেট ছড়া, আর কিছুই দেয় না, ত্রাণ দেয় না, 1 কেজি চাউলও দেয় না। যে কারণে আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম 100 টন 28 ধানের চাউল দেবো। এবং আমি দেওয়া শুরু করেছিলাম আমার আত্মীয় স্বজন, ভাই ভাস্তি ভাগ্নে। এবং আমার একটা কাজ করা ছিল, 15 বছর ধরে তো আমি আওয়ামী লীগের আমলে একটা টেন্ডারও দিতে যাইনি। আমার ছোট ভাই শুধু সে আরেকটা দুষ্ট লোকের সাথে ব্যবসা করতে আমাকে নামিয়ে দিয়ে সর্বনাশ করেছে। তারপরেও সেখানে আমার কিছু টাকা বিল পাওনা ছিল, আমি সেটা মনে করেছিলাম যে ওখান থেকে আমি টাকাটা দেবো। আর আমাকে এই ক্ষেত্রে সহায়তা করেছে আমার দুলাল জামাই। উনি বললেন দিতে থাকেন, তো যখন পারেন টাকা দেন, যখন যেটুকু পারেন তখন দেন। সেই টাকা পরবর্তী সময় আমি সেই বিলগুলি 12% মানে ঘুষ দিয়ে আওয়ামী লীগের সময় আমাদের সেটা কাজ থাকতে উঠে আমি সেই লোক পরিশোধ করেছি। দুঃখের বিষয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা ওই গোডাউনে গম দিয়ে চাল দিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছিল, বিএনপি ক্ষমতার সময় যারা অনেক অনেক সম্পদের মালিক হয়েছিল, একটা লোক, একজন নেতা 1 কেজি চাউল ঐশ্বরদের কারোর কাছে দেয়নি। অথচ আমি যখন এই বস্তা বস্তা টন টন চাউল বিতরণ করা শুরু করলাম, আমাদের ঈশ্বরদীতে যেখানে দিতে গেছে সেখানে আক্রমণ করেছে। 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড এবং সারা ইউনিয়ন পর্যন্ত তারা এই চাউল বিতরণ করতে আমাদের লোকজনকে আহত করেছে। এই হলো তাদের অবস্থা। যে কারণে কালকে শরীফুল ইসলাম তুহিন দীর্ঘদিন পর কারাগার থেকে বের হলেন, সেখানে আমি কারোর চেহারা দেখলাম না, তাহলে এই যে অপকর্ম করছে তারা করেই যাচ্ছে। আমি মনে করি অপকর্ম দিন শেষ। তারেক রহমানের নির্দেশ, অপকর্মের দিন শেষ। কারণ আমাদের ভারত চেয়ারম্যান পরিষ্কার করে বলেছেন, 1-2 মানুষের জন্য আমরা বিতর্কিত হতে পারবো না। এত ত্যাগ, এত কষ্ট, আমাদের এত নির্যাতন ভোগ করলাম আমরা। এই দেখেন মিরপুরে একটা ভাঙড়ি ব্যবসায়ী, তাদের ভিতরে ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব কোনো কিছু না, সেও অনেক নির্যাতন অত্যাচার করেছে। তারপর আমি বলবো যে ঘটনাটা ঘটেছে তাদের নৃশংস। সেটার সাথে তো এটা তো বিএনপি করেনি, ওরই সাথে যারা ঘুরতো, একসাথে ব্যবসা করতো, তাদের মধ্যেই এই বিরোধের কারণে সেও একসঙ্গে মেরেছে। এরা আবার তাকে অত্যাচার করেছে, নির্যাতন দোষ দিল যুব দলের। আমাদের যারা 2-1 সম্পৃক্ত ছিল তাদের দল থেকে সাথে বহিষ্কার করা হলো এবং থানাকে বলা হলো গ্রেপ্তার করার জন্য। এবং তারপর আমাদের আইনজীবীরাও বলে দিয়েছে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের আমরা ওকালতনামায় স্বাক্ষর করব না, অর্থাৎ আমরা তাদের আইনজীবী নিয়োজিত হব না। এরপরও আপনারা দেখেছেন স্বাধীনতা বিরোধী 71-এর রাজাকার আলবদর বাহিনী, তারা এবং এনসিপি এবং চরমোনাই, যারা আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন আওয়ামী লীগের ক্ষমতা টিকে রাখার জন্য চরমোনাই আওয়ামী লীগের সাথে ছিল, উনি কালকে বড় বড় দাড়ি ঘুরায় বক্তব্য দিচ্ছে। কি বলছে? তারেক রহমান যদি এত ফেরেশতাই হতো তাহলে ওনার মাজা ভাঙতো কি করে? এত ভালো মানুষ হলে ওনার মাজা আর্মি ভাঙলো, তারা কেমন ভালো মানুষ ছিলেন? আমি আপনাকে বলতে চাই, তারেক রহমান ভালো মানুষ ছিলেন না, ওনার আর্মি মাজা ভেঙেছে। আর আপনি যখন হাত টাকা নিয়ে পয়সা নির্বাচন দাঁড়িয়েছিলেন তখন আপনাকে পিটালো কেন? তখন হাত টাকা ভেঙে দিল কেন? বলেন, উত্তর দেন। ও তারেক রহমানের ভিতর বলতে নিজেকে হিসাব করেন না, একদম বলে যাচ্ছেন তারেক রহমানকে জবাব দিতে হবে, বিএনপিকে জবাব দিতে হবে।
বাহ, সেই সাথে তাল মিলিয়ে তাদের পেটের মধ্যে করে রাখলাম। তারা আবার বলে এই দায় বিএনপিকে বহুদিন বহন করতে হবে। ওই দায় যদি বিএনপিকে বহন করতে বিএনপি রাজি আছে, কিন্তু 71 সালে যে করেছেন, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছেন, তার জন্য কত লক্ষ বছর আপনাদের দায় পরিশোধ করতে হবে। কথা বলার সময় হিসাব করে বলবেন, হিসাব করে কথা বলে। মনে করেছেন যে দেশটি আপনাদের কাছে চলে গেছে, এত সস্তা না। বাংলাদেশের মানুষ আর যাই করুক না কেন, স্বাধীনতা বিরোধীর হাতে ক্ষমতা দিবে না। তারপরে যে সমস্ত না বুঝে বেবুজ অবুজের একটা দল সৃষ্টি হয়েছে, এই বেবুজ অবুজের দলের সাথে তাল মিলিয়ে অনেকে আবার এখানে তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছে। কি স্লোগান? দিনের চালে কাওয়া, তারপরে একটা শব্দ বলতে পারবো না, এমন এমন সব স্লোগান ভাষা দেয়। এই কি আমাদের জুলাই আগস্টের আন্দোলনের কি এই আমরা শিখলাম? আর কিছু সাংবাদিক আছে বিদেশে, যারা দেশ থেকে পালিয়েছিল, তারা আবার উস্কাচ্ছে। সে আবার আজকে আবার একটা দিনের মধ্যে আমি যাবো, এয়ারপোর্টে যাবো, আমি একদিনের ভিতরে সব চেক করে দেবো। আসেন না কেন? আসেন না কেন? এত দূরে আসেন না কেন? 11 মাসটা হয়ে গেল। যাই বলেন তাই বলেন। আমার বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছেন, আমার প্রশংসাও করেছেন। আমার বিরুদ্ধে বক্তব্য দেন, একসময় বলেছেন হাবিবের মতো নেতা হতে হবে। আমি যখন কোর্টে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে যখন কথা বললাম এবং কারাগারে চলে গেলাম, তারপরে আমার বিরুদ্ধে আবার লেগেছে। এখন বলে কথা বলে, পরিষ্কার করে বলতে চাই, আমাদের বিরুদ্ধে লেগে কোনো লাভ হবে না। আমরা মাটির মানুষের সাথে সম্পর্ক। আজকে তারাও কি সব স্লোগান নিয়ে নেমেছে, যেসব উচ্চারণ করা যায় না, এই সমস্ত শব্দ ব্যবহার করা যায় কথায় কথায়, যেগুলি আমি উচ্চারণ করতে পারি না, যেগুলি পারি সেগুলি বলবো। এখন বলে কুত্তার বাচ্চা সেনাপ্রধান। বলেন তো, একটা দেশের সেনাপ্রধানকে কুত্তার বাচ্চা বলছে। আবার একজন বলছে হারামজাদা রাষ্ট্রপতি। চুপ। এই যে সমস্ত অসহন আচরণ, এইভাবে মানুষকে এমন ভাবে মানে বিব্রত করছে। আমরা মনে করেছিলাম একটা পরিবর্তন এসেছে, একটা সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশের সামনের দিকে এগিয়ে যাবে। এখন দেখছি যে নির্বাচন সামনের দিকে এগিয়ে আসছে, যে নির্বাচন তারা জিততে পারবে না। অর্থাৎ নির্বাচন না গিয়েই, অংশগ্রহণ না করে যদি ক্ষমতা ভোগ করা যায়, তার খারাপ কি? তাই তারা এখন নির্বাচন পিছনের পায়তারা করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, যত ষড়যন্ত্রই করেন না কেন, নির্বাচন সময় মতো হবে এবং সেই নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশ সেবার সুযোগ পাবে ইনশাআল্লাহ। তাই তাদের এখন মাথার ভিতরে একটি কোনোভাবে নির্বাচন পিছানো যায় কিনা। কোনো সময় বলে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে, যা ভালো করে নিজেরাই বোঝে না। কোনো সময় বলে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। কোনো সময় বলে এটা আপনার রেশিও অনুসারে সংসদ সদস্য নির্বাচন করতে হবে। নানান কাহিনী নিয়ে নানান ভাবে এসে তারা বিতর্ক সৃষ্টি করে নির্বাচনটা পিছাতে চায়। আমি পরিষ্কার করে বলতে চাই এবং তাদের এইটুকু বলতে চাই, যারা এই 2-3 দিন ধরে বিএনপির ব্যাপারে, বিএনপিকে নিয়ে তারেক রহমানকে আমাকে গালাগালি করেন, কোনো আপত্তি নাই, মারেন ধরেন, আপত্তি নাই। কিন্তু জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে, মিথ্যাভাবে তার বিরুদ্ধে খারাপ কথা বলেন, সেই খারাপ কথার উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো কলাই ঘন্টায়। আপনাদের তো ওই খারাপ ভাষা ব্যবহার করতে চায় না, কিন্তু আজকে এটা সময়ের দাবি। আজকে আমাদের বিএনপি নেতাকর্মী যারা আছেন তাদেরকে বলতে চাই, আমরা আওয়ামী লীগকে ভয় পাইনি। আর্মি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, বিজিবি ছিল, কত কিছুই তো ছিল। আমরা নদী সাঁতরিয়ে, কলার গাছকে ভেড়া বানিয়ে, পায়ে হেঁটে, বৃষ্টি উপেক্ষা করে, শীত উপেক্ষা করে আমরা বিভাগীয় সমাবেশ করেছি, অনেক বড় বড় সমাবেশ করেছি। আর তোমরা কারা? তোমাদের সাথে কেউ নাই। তোমরা মব জাস্টিস শুরু করছো, হ্যাঁ, যা করে যে কোনো জায়গায় একটা আন্দোলন করেই একটা কিছু আদায় করতে চাও। আওয়ামী লীগকে যেমন সবাই মিলে অন্যায় অপকর্ম করেছিল, তাদেরকে আমরা বিতাড়িত করেছি, দেশ থেকে পালিয়েছে। বিএনপিকে তাই মনে করো? বিএনপি সেটা না। বিএনপি দেশের মাটি মানুষের দল। আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে নির্মূল করতে দীর্ঘ 15 বছর ধরে। আওয়ামী লীগ বিএনপিকে নির্মূল করতে গিয়ে নিজেরা দেশ ছেড়ে পালিয়েছে। আর আপনারা বিএনপির সাথে যদি লাগতেই চান,
বিএনপিকে নির্মূল করতে চান, আজীবনের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে আপনাদের বিদায় নিতে হবে। তাই প্রিয় ভাইরা, ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ভয়ের কিছু নেই। আমরা কারোর বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না, সত্য কথা তুলে ধরে আমার দায়িত্ব বলে কথাগুলো আমি বললাম। আগামী দিনে ঈশ্বর দিয়ে আটঘরিয়া শুধু না, সারা পাবনা জেলায় আমরা এখনই একটা সমন্বিতভাবে চেষ্টা করছি, অবকাঠামো থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে মানুষের দোয়ায়, আমরা ঈশ্বর দিকে নতুন করে সাজাবো। আমরা যেমন একটা বিয়ের সময় কনে সাজাই মানুষ, কনে দেখতে যদি একটু অসুন্দর হয় তাকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে সুন্দর করে সাজায়। একটা অবকাঠামোর দিক থেকে দুর্বল একটা উপজেলা, সেটা হয়তো একটা অসুন্দর কনের মতো, কিন্তু আমাদের ঈশ্বরদী উপজেলা একটা সুন্দর কনের মতো। অতএব তাকে যদি আমরা সাজাই আরো সুন্দর করে সাজাতে পারবো। তাই আমি মনে করি আল্লাহ পাক যদি সুযোগ দেন, ঈশ্বর দিকে মনের মতো করে আমরা সাজাবো সবাইকে নিয়ে। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করার পূর্বে আপনাদের কাছে বলবো, আমাদের প্রিয় ভাই শরীফুল ইসলাম তুহিনের জন্য দোয়া করবেন। অনেকদিন কারাগারে ছিল, সে সুস্থ, এখন তাকে চেক আপে যেতে হবে, সুস্থ হয়ে ফিরে এসে যেন আমাদের মাঝে থাকতে পারেন। তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে পারে, সেই বিষয়ে আমরা ষড়যন্ত্র মোকাবেলা করব। আমাদের নিজের গায়ের উপর দিয়ে যদি কোনো আঘাতও আসে, তবুও শরীফুল ইসলাম তুহিনের গায়ে আমরা আঘাত লাগতে দেব। আমাদের ভাই কারাগার থেকে আসার পর আমার সাথেই ছিল, সবসময় মনের একটা ইচ্ছা ছিল যে হাবিব ভাই আল্লাহ ততদিন বাঁচিয়ে রাখেন, আপনি এমপি হন, দেখার পরে আল্লাহ যা করেন করবেন। কিন্তু নিভাররহমান রাজু আল্লাহ নিয়ে গিয়েছেন। আমরা এখন এখান থেকে যাবো তুহিন সহ, তার কবর জিয়ারত করব, তারপর সেখান থেকে তুহিন তার বাসভবনে চলে যাবেন। এটা আমি আপনাদের কাছে, আমরা সবাই যারা যারা পারি তারা আমরা সেখানে যেন যাই। তুহিনের সাথে যারা আছেন তারা তো অবশ্যই যাবেন ইনশাল্লাহ। আমরা নিভাররহমান রাজুর জন্য দোয়া করবো, আপনারা সবাই সেখানে যাবেন। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রীয় দল খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।